এদিকে 12ই ফেব্রুয়ারির আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সরকার। অনেক কাঠখড় পোড়ানোর পরে শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। হঠাৎ কপাল পুড়তে যাচ্ছে আওয়ামী লীগের। একই সিদ্ধান্ত নিল মোদী সরকার। ধ্বংসের মুখে আওয়ামী লীগ দলটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। এই যে গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায়, একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে। কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে, কাউকে কয়েকজনকে সেই স্বৈর শাসকের অবসান হওয়ার পরে, শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই গুম ঘর থেকে তারা ফেরত এসেছেন। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। এবং সেই সময় সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা বারবার বলে এসেছি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, সেই অধ্যায়ের এই সরকারের, এই জাতির কাছে, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, 8 বছর 9 বছর, অধিকাংশের ফ্যামিলির যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে, তারা কখনো আর ফিরে আসেননি। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে, কিছু জানে না। তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে। এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আমার পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, গোয়েন্দা সংস্থা লাগবে। এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু সংখ্যক ক্রিমিনালের কারণে, তাদেরকে ক্লিন করতে হবে। এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে, রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে। এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়,
যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমি বেসিক্যালি গতকালকে থেকে বাংলাদেশে একটা বিষয় দেখে আমি অবাক যে আসলে যে জামাত ইসলামীর পক্ষে, একমাত্র জামাত ইসলামীর পক্ষে এটা সম্ভব যে বাংলাদেশকে ধোঁকা দেওয়া, বাংলাদেশের জনগণকে বড় ধরনের ধোঁকা দিয়ে জনাব সাইদিকে চাঁদে দেখানো সম্ভব। এই ধরনের কাজগুলো একমাত্র জামাতের পক্ষেই করা সম্ভব এবং একজন রফিকুল ইসলামকে মেজর ডালিম সাজিয়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা এবং বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো, এটা একমাত্র সম্ভব হচ্ছে জামাতের পক্ষে। দেখেন যে সাংবাদিক, তথাকথিত যে সাংবাদিক ইলিয়াস শিবিরের দুদর্শক ক্যাডার ছিল এক সময় এবং সে শিবিরের মিডিয়া বিভাগে কাজ করত। তাকে জামাত একটি প্রজেক্ট দিয়েছে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টটা আমরা এটা বের করতে পারবো যে কত টাকা, এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু এক্সাক্ট অ্যামাউন্টটা জানা নেই এই জন্য বললাম না, যে তাকে দিয়ে এটা দেওয়া হয়েছে যে এই জামাতের এবং ইনুসের একটি সম্মিলিত প্রচেষ্টা স্বরূপে যে -2 ফর্মুলা, এটা বাস্তবায়নের জন্য বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপিকে, বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবারকে খাটো করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তখন সে রফিকুল ইসলাম নামক একজন ব্যক্তিকে, প্রবাসীকে, দীর্ঘদিন যাবত যিনি প্রবাসে থাকেন, তাকে মেজর ডালিম সাজিয়ে দীর্ঘদিন তাকে দিয়ে গবেষণা করে পড়াশোনা করিয়ে তারপরে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন কি উপস্থাপন করা হয়েছে, কি বলা হয়েছে আপনারা দেখেন যে এখানে কিন্তু দুইটা দলকে এবং দুইটা দলের সর্বোচ্চ নেতাকে খাটো করানোর চেষ্টা করা হয়েছে। এখানে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এখানে জিয়া রহমানকেও খাটো করার চেষ্টা হয়েছে, এখানে আওয়ামী লীগকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এখানে বিএনপিকেও খাটো করার চেষ্টা করা হয়েছে। সো প্রথমত আসি যে দেখেন, উনি যে মেজর ডালিম না, উনি যে রফিকুল ইসলাম, এবং ওনাকে দিয়ে যে জামাত যে একটা নাটক সাজিয়েছে, এটার একটু ছোটখাটো একটু প্রমাণ আপনারা দেখেন। হ্যাঁ, যে আজকে স্বাধীনতার কত বছর হয়েছে? স্বাধীনতার 54 বছর। তারপরে একজন মেজর কত বছর বয়সে সে মেজর হয়? একটা ছেলে কত বছর বয়সে সে আর্মিতে কমিশন হিসাবে জয়েন করে? প্রথম সে কমিশন হিসাবে জয়েন করে লেফটেন্যান্ট অফিসার হিসাবে, তারপরে ক্যাপ্টেন হয়, তারপরে সে মেজর হয়। এটা ধারাবাহিকতা আছে। সে ধারাবাহিকতা, আর মেজর যেদিন হয়েছে, মেজর হয়েই তো পরের দিন সে বঙ্গবন্ধুকে খুন করার জন্য সে পরিকল্পনা করেনি। মেজর হয়েছে, সে মেজর হয়ে দীর্ঘদিন এখানে ছিল, থাকার পরে তার ভিতরে রাজনৈতিক লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলোর জন্ম হয়েছে, সে ষড়যন্ত্র করতে সক্ষম হয়েছে, তারপরে সে এই বঙ্গবন্ধুকে খুন করেছে। তো তার বয়স ধরে ন্যূনতম 30, ওই সময় 30 প্লাস স্বাধীনতার 54 বছর, 84 বছর। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা বাঙালি এবং বাঙালি জাতি, আমরা যারা বাংলাদেশের মানুষ, তার যে ভিডিওটা দেখেছেন বা তার যে ছবিটা দেখেছেন, এটাকে দেখে কি আপনাদের মনে হয়েছে যে এটা 84 বছরের মেজর ডালিম? এটা বাংলাদেশে কখনো হয়নি। এটা কেউ, আপনারা শুধু এইটুকু, যদি অনেক প্রমাণের দরকার নেই, শুধু এইটুকু দিলাম যে স্বাধীনতার 54 বছর, আর সে যখন বঙ্গবন্ধুকে খুন করে তখন তার বয়স ছিল 30-এর উপরে, অ্যাবভ 30। জাস্ট এখন জাস্টিফিকেশনের দায়িত্ব হচ্ছে আপনাদের, যে 84 বছর বয়সের এই লোকটাকে কি 84 বছর বয়স আপনাদের কাছে মনে হয় কিনা? শুধু এইটুকু একবার আপনারা বিবেচনা করলে আর অন্য কোনো তথ্য, প্রমাণ, দলিল এগুলোর দরকার নেই। সো বেসিক্যালি এটা যেটা করা হয়েছে যে বঙ্গবন্ধু পরিবারকে খাটো করে জামাত একটি অ্যাডভান্টেজ নিয়ে দিয়েছে। বিএনপিকে খাটো করে জামাত এখন মনে করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই, বিএনপির অবস্থা খুবই দুর্বল, সে ইসলামিক দলগুলোকে নিয়ে
বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে, যেমন সাইদিকে চাঁদে দেখা গিয়েছিল, এরকম এক এক সময় এক একটা নাটক নিয়ে আসবে, নাটক নিয়ে আসতে আওয়ামী লীগকে খাটো করবে, বিএনপিকে খাটো করবে, তাদের উত্থান এই বাংলাদেশে ঘটাতে চায়। এই জন্য রফিকুল ইসলাম নামক লোককে মেজর ডালিম বানাবে, আরেকজনকে রিসালাদার বানাবে, এরকম বহু নাটক বাংলাদেশে করবে। সাইদিকে চাঁদে দেখা যাবে, কোন ব্যক্তি কবর থেকে উঠে আসবে, এরকম বহু নাটক বাংলাদেশে করবে। বাংলাদেশের জামাত তাদের চরিত্র বারবারই এদেশের জনগণের কাছে মিথ্যুক হিসাবে উপস্থাপন করেছে, বাট বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারেনি। বাংলাদেশের জনগণ বারবারই ধোঁকার শিকার হয়েছে। এই যে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন হলো, সেই আন্দোলনের সময় শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে গেল। পরে তারা যখন আন্দোলন শেষ হলো, ঘোষণা দিল যে তারা শিবিরের সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, বাট ওরা ছাত্রলীগে জয়েন করছে। এই যে এদের দ্বিমুখী চরিত্র, এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো আর এক এক সময় এক একভাবে করবে, এদেশের জনগণের সামনে উপস্থাপন করবে। এখন আমাদের জনগণকে সেটা বুঝতে হবে যে আমরা সেটাকে কিভাবে বিবেচনা করি, সেটাকে কিভাবে আমরা প্রতিহত করতে সক্ষম। আরেকটা বিষয় আপনি দেখেন যে এখানে কিন্তু ইলিয়াস যে টাকার বিনিময়ে যে স্ক্রিপ্টটা রচনা করেছেন, যে নাটকটা মঞ্চস্থ করেছেন রফিকুল ইসলাম ওরফে ফেক মেজর ডালিমকে দিয়ে, সেখানে কিন্তু জিয়াউর রহমানকে কিন্তু একজন খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে। যে জিয়াউর রহমান বাংলাদেশে অনেক আর্মি অফিসার, অনেক আর্মিদেরকে, সেনা সদস্যদেরকে হত্যা করেছে, খুন করেছে। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে জিয়াউর রহমানকে এখানে একজন খুনি বানানো হয়েছে। জিয়া পরিবারটাকে মান সম্মানের মধ্যে আঘাত আনার চেষ্টা করা হয়েছে। জিয়া পরিবারটাকে এদেশের দেশ ও জাতির কাছে খুনি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এর নাম হচ্ছে জামাত ইসলামী। যে জামাতকে বিএনপি খাইয়ে পড়িয়ে এত বছর লালন পালন করেছে, তাদের গাড়িতে পতাকা দিয়েছে, সেই জামাত আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য সকল ধরনের নীলনকশা করছে। তাই আমি বলবো যে আসলে এগুলো নিয়ে এত ঘাটাঘাটি, এত সময় অপচয় করা, এগুলো আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না, বা এটা নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না। কিন্তু ফেসবুকে যেভাবে এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, আর আমি বলবো আমার যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন তাদেরকে বলবো, এই মেজর ডালিমের ছবি এটা আপনারা প্রকাশ করবেন না। তাকে জাতির সামনে এত বড় ভাবে, এত বড় করে এই যে ভুয়া মেজর ডালিমকে আবার জাতির সামনে নিয়ে আসা, তাকে ভাইরাল করার এই কাজটা করবেন না। এটা করলে আমরা অন্যায় করব। আর মেজর ডালিমকে এই করবেন, সেই করবেন, কচু করবেন, ছিড়বেন, ইলিয়াসকে ধরবেন, মারবেন, কে কি করবেন না করবেন, কে কি করতে পারবেন না করবেন, এগুলো তবে আমরা দেখছি, এগুলো আমরা এখনো জানি। কে একদম দুনিয়া শেষ করে ফেলবেন এটা আমরা জানি, আমরা বুঝি। এইসব আজারা গাল গল্প দিয়ে লাভ নেই। শোনেন একটা কথা বলি, কেন এই কথাটা বললাম, যে এর আগেও একজন বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের সাংবাদিক জিল্লুর রহমান, যে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, উনি সাক্ষাৎকার নিয়েছিলেন। আওয়ামী লীগের শাসন আমলে 17 বছর সেই জিল্লুর রহমান বাংলাদেশে প্রতাপের সহিত, দাপটের সহিত সাংবাদিকতা করেছে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ অনেকেই তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব, মাখামাখি সম্পর্ক করে চলেছে, এবং সে প্রতাপের সহিত বাংলাদেশের সাংবাদিকতাটা করেছে। কই তার তো কেউ একটা পশমও ছিঁড়তে পারে নাই, ছিঁড়ে নাই, ছিঁড়বেও না। এগুলো সবাই বসে থাকবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিবে, শেখ হাসিনা করবে। এইগুলো এইসব গাল